নমস্কার, একেবি টিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছি সংবাদে। মার্কিন শুল্ক যুদ্ধের আবহে শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশে সম্মত হলো বিবিধ ক্ষেত্রে হাতে হাত ধরে চলার, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা এবং প্রযুক্তি। মনে করা হচ্ছে এই চুক্তির ফলে ভারত জাপান বিশেষ কৌশলী অংশীদারিত্বের ক্ষেত্রে আরো প্রশস্ত হতে চলেছে। 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য জাপানে দুদিনের সরকারি সফরে গেছেন প্রধানমন্ত্রী মোদী। সেন্ডাইয়ে তিনি একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ঘুরে দেখেন। পাশাপাশি বুলেট ট্রেন কোচ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেন্ডাইয়ে দুই নেতার পূর্ব জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণরত ভারতীয় লোকো পাইলটদের সঙ্গে দেখা করেন। তারা নতুন আলফা এক্স ট্রেনটিও পরিদর্শন করেন। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানির চেয়ারম্যান বুলেট ট্রেন সম্পর্কে মোদীকে সম্পূর্ণ তথ্য দেন। দুদিনের সফরে শুক্রবার জাপান পৌঁছান মোদী। এই সফরে দিল্লি এবং টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই দুই নেতার লক্ষ্য ছিল। দুই দেশের নিরাপত্তা সহযোগিতা সহ অন্যান্য বিষয় নিয়ে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করে। প্রধানমন্ত্রী জাপান সফরের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো চন্দ্রযানকে ঘিরে। দুই দেশের মধ্যে চুক্তি হলো চন্দ্রযান 5 নিয়ে। ইসরো এবং জাক্সা একযোগে অভিযান চালাবে চাঁদের দক্ষিণ মেরুতে। সেখানে খনন এবং পর্যবেক্ষণের মাধ্যমে জলের অস্তিত্বের বিষয়টি খতিয়ে দেখবে। চীনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগদানের আগে প্রধানমন্ত্রী মোদী সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স প্রস্তুতকারক টোকিও ইলেকট্রন পরিদর্শন করেন। চিপ শিল্পকে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন তিনি। 16টি জাপানি প্রদেশের গভর্নরদের সঙ্গে দেখা করেন মোদী। এই বৈঠকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। জাপান আগামী এক দশকে ভারতে 10টি ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের নীল নকশা তৈরি করে ফেলেছে। দুই দেশই সম্মত হলো বিবিধ ক্ষেত্রে হাতে হাত রেখে চলার, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা এবং প্রযুক্তি। মনে করা হচ্ছে এই চুক্তির ফলে ভারত জাপান বিশেষ কৌশলী অংশীদারিত্বের ক্ষেত্রে আরও প্রশস্ত হতে চলেছে। জাপান সফর শেষ করেই চীনে পা রাখবেন মোদী। সেখানে এসসিও সামিটের ফাঁকে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। শনিবার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে রাজ্য স্তরে জাতীয় ক্রীড়া দিবস 2025 পালন করা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সিং, বিধায়িকা মীনা রানী সরকার এবং জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের শুধুমাত্র পড়াশোনা করলে চলবে না। পড়াশোনার পাশাপাশি আমরা যদি খেলাধুলার সঙ্গে আরো বেশি করে যুক্ত হই, তাহলে নিজের প্রতিভাকে জাহির করার সুযোগ পাবো। পড়াশোনার মাধ্যমে নিজের প্রতিভাকে যতটা জাহির করা যায়, তার থেকেও খেলাধুলার মাধ্যমে নিজের প্রতিভাকে আরো বেশি প্রকাশ করা যায় বলে জানান তিনি। এদিন ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী। এবং আমাদের এখানে বসে থাকলে হবে না, খালি পড়াশোনা 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 করতে হবে, কিন্তু পড়াশোনা করার পরও খেলাধুলার সাথে যদি আমরা আরও বেশি যুক্ত হতে পারি, আমি বলবো সবাইকে যে অবশ্যই আমাদের খেলাধুলার মধ্যে নিজের প্রতিভাকে, যেটা পড়াশোনার মাধ্যমে নিজের প্রতিভাকে যতটুকু মানে প্রকাশিত করা যায়, তার থেকে খেলাধুলার মাধ্যমে কিন্তু অনেক বেশি সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এখনই সেই যুগ এসছে এখানে, এবং আমি আশা করি সেইভাবে যারা কোচিং যারা দিচ্ছেন। দক্ষিণ জয়পুর হাওড়া নদীর পাশ স্থিত 19টি পরিবারের একটি কলোনি শনিবার প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ করা হলো। এদিন সরকারি নোটিশ মেনে হাসি মুখে নিজেরাই ভেঙে দিলেন তাদের বসতঘর। অভিযান চলাকালীন পৌর নিগমের কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিবারগুলির সক্রিয় অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ মনোভাব দেখে প্রশাসনও খুশি হয়। তাদেরকে স্থানীয় বিধায়ক এবং কর্পোরেটরের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থার আশ্বাস দেওয়া হয় বলে জানায় উচ্ছেদ হওয়া জনগণ।
দক্ষিণ জয়পুর হাওড়া নদীর পার 19টি পরিবারের একটি কলোনি উচ্ছেদ করল পুর নিগমের প্রশাসন। শনিবার সকাল থেকে এই অভিযান শুরু করে দেয় প্রশাসনের আধিকারিকরা। স্মার্ট সিটি প্রকল্পের অঙ্গ হিসেবে হাওড়া নদীর বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই মোতাবেক কাজও শুরু হয়, তবে এই অস্থায়ী কলোনির জন্য মাঝপথে কাজ বন্ধ করতে বাধ্য হয়। আগরতলা দক্ষিণ জয়পুর পশ্চিমপাড়া এলাকায় এই অনন্য দৃশ্য দেখা গেল শনিবার। দীর্ঘ 40 থেকে 45 বছর ধরে হাওড়া নদীর তীরে সরকারি জমিতে বসবাসকারী 19টি পরিবার এদিন পৌর নিগম, এসডিএম, তহসিলদার এবং পুলিশের উপস্থিতিতে সরকারি নোটিশ মেনে হাসি মুখে নিজেরাই ভেঙে দিলেন তাদের বসতঘর। অভিযান চলাকালীন পৌর নিগমের কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিবারগুলির সক্রিয় অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ মনোভাব দেখে প্রশাসনও খুশি হয়। উচ্ছেদ হওয়া পরিবারগুলির কয়েকজন জানান, এলাকার বিধায়ক তথা মেয়র তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর নিতু দে গুহ প্রায় প্রতিদিনই খোঁজ খবর নিচ্ছেন। তাই জনপ্রতিনিধিদের মানবিক আচরণ এবং সহযোগিতার জন্য তারা আশাবাদী যে শীঘ্রই পুনর্বাসনের ব্যবস্থা হবে। একজন বাসিন্দা বলেন, আমরা জানি এই জমি সরকারি, তাই আইন মেনেই আমরা নিজেরাই ঘর ভেঙে দিলাম। এখন শুধু চাই সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিক। ছোট শিশু, বৃদ্ধ ও মহিলাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে পরিবারের লোকজন জেলা শাসকের নিকট আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে নতুন করে জীবনের পথ চলা শুরু করতে পারবেন। সরকার উন্নয়নের জন্য রাস্তা এবং নদীর পার বাধ্য হবে, সেই কারণে আমাদেরকে এখান থেকে উচিত করছে এমএলএ সাহেব, কাউন্সিলর, আমাদের বুথ প্রেসিডেন্ট কাজও তিনি বলেছেন যে আমাদের জন্য পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, আশা করি করা হবে। তার কারণে আমরা খুশি মনে সবকিছু ভাঙচুর করে রাস্তার ওই পাশে রাখি। স্বেচ্ছায় আমরা দিতেছি, আমরা পুনর্বাসন করতেছে তারা আশা আছে আমরা পুনর্বাসন তারা দিব। আমরা বিদায় তো কইছে আমরা পুনর্বাসন দিব, আমরা কাউন্সিলরও আমরা সত্য করছে, রোজ আইতাছে, আবার আমরা বুথ প্রেসিডেন্টও আমরা রোজ আইতাছে, দেখা করতেছে, মানে আমরা পুনর্বাসন তারা দিব। কিন্তু আমরা পাড়া পরিবাসী অনেক হেল্প করতেছে, তারাও আমরা দিব, আশ্বাস আছে তারাও আমরা লইয়ে দিতে পারি। আমরা পাড়া প্রতিবাসী আমরা অনেক হেল্প করতেছি, একটা বুথ প্রেসিডেন্টের দইরা কাউন্সিলর, এরপরে আমার মেয়র সাহেব অনেক হেল্প করছে, এসডিএম, কারণ আমরা লেগে আমরা থেকে উঠে দিতেছে স্বেচ্ছায়, তারাও ভেঙে দিতেছে, আমরা ভাঙতেছি, তারাও সহযোগিতা করতেছে, আমরা স্বেচ্ছায় দিতেছি, কারণ তারা আমরা পুনর্বাসন দিব করছি। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital.
সংবাদে সকলকে স্বাগত। ইস্তফা দেওয়ার পর কার্যত নিখোঁজ ছিলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। ইস্তফার পর জনসমক্ষে দেখা যায়নি তাকে। এবার ফের খবরের শিরোনামে তিনি। প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসেবে পেনশনের আবেদন জানালেন ধনকর। তাৎপর্যপূর্ণভাবে প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসেবে একাধিক সরকারি সুবিধা পাওয়ার কথা ধনকরের। সেই সুবিধার জন্য এখনো তিনি আবেদন করেননি বলে খবর। প্রসঙ্গত, রাজনৈতিক জীবনের শুরুটা ধনকর কংগ্রেস থেকেই শুরু করেছিলেন। 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত রাজস্থানের আজমের জেলার কৃষ্ণগড় বিধানসভায় কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন তিনি। পরে যোগ দেন বিজেপিতে। পরে সাংসদ হয়েছেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, পশ্চিম বাংলার রাজ্যপাল হয়েছেন, এরপর উপরাষ্ট্রপতির চেয়ারও সামলেছেন। কিন্তু কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়ক হিসেবে তিনি পেনশনের আবেদন করলেন। বিহারে রাহুল গান্ধীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মা সম্পর্কে কটূক্তি নিয়ে শনিবার আগরতলায় বিজেপি সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা জানায় প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। পাশাপাশি এদিন রাজ্য কংগ্রেসের ভোট চোর গদ্দি ছোড় কর্মসূচি নিয়ে কটাক্ষ করে তিনি নাম না করে বলেন, রাজ্যের একজন এমপি ছিল যিনি পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন। সন্ত্রাসের নামে ওনার নাম বিকৃত করে পড়ে গেছিল। কাজেই ভোট চুরি কারা করে সবার জানা আছে। পাশাপাশি শুক্রবার রাজ্যে এসে প্রদেশ কংগ্রেস ইনচার্জ শব্দগিরি শঙ্কর উলাকার ত্রিপুরায় ভোট চুরি করে ক্ষমতায় বিজেপি সরকার এসেছে বলে কড়া মন্তব্যের তীব্র নিন্দা করেন। উনি রাজ্যে পলিটিক্যাল ট্যুরিজমে এসেছে বলে কটাক্ষ করে প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আগে রাজ্যকে জানা এবং জনগণকে জানার পরামর্শ দেন তিনি। এই রাজ্যের কংগ্রেসের ভোট চুরি এই ছবিগুলিতে আছে। মানে তারা যখন ক্ষমতায় ছিলেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন মানে আমি নাম নিতে চাইছি না, তখন তার একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনিও প্রয়াত হয়েছেন, আমি ওনার নামটা নিতে চাই না, ওনার নামটা বিকৃত করে দেওয়া হয়েছে, সন্ত্রাস শব্দ লাগিয়ে দেওয়া হয়েছিল, ওনার নাম বিকৃত করে ওনার নামটাকেই বিকৃত করে দেওয়া হয়েছে। এই রাজ্যের জনগণ করছে। আর এই কংগ্রেস মানে উপনির্বাচন হয়েছে, আপনারা যারা প্রবীণ সাংবাদিকরা আছে খেয়াল থাকবে, সিমলা উপনির্বাচনে কি হয়েছিল। আরে এই সমস্ত বিষয়গুলি কেউ ভুলে যায়নি। কংগ্রেস বলে ভোট চুরির কথা। আর এই রাজ্যে আর তারপরে যাদের বিরুদ্ধে এতদিন ধরে তারা ভোট চুরির অভিযোগ তুলছিল, সায়েন্টিফিক রেটিং বলতো, তাদের সঙ্গেই এখন গাছড়া বেড়েছে। কংগ্রেসের তো বলার অধিকারই নেই এই রাজ্যে, বলার অধিকারই নেই। দাদা কংগ্রেসের নেতৃত্ব করেছে এই বিহারে। 1999 সালের 30 আগস্ট দুষ্কৃতীদের হাতে শহীদ হওয়া ডক্টর অজিত রায়চৌধুরীর আত্মবলিদানের 25 বছর পূর্তিতে শনিবার আগরতলার বিদ্যাসাগর সিপিআইএম পার্টি অফিসে তার শহীদান দিবস পালন করা হয়। একই সাথে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করে ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা। এদিন প্রথমে উপস্থিত সকলে ডক্টর অজিত রায়চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রক্তদান শিবির ঘুরে দেখেন মানিক সরকার সহ অন্যান্যরা। এই দিনের রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। বক্তব্য রাখতে গিয়ে বর্ষিয়ান নেতা মানিক সরকার বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন ডক্টর অজিত রায়চৌধুরী। বর্তমানে আরো বেশি করে আক্রান্ত গণতন্ত্র, তাই ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ব্যাপক অংশের মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীন ভোটাধিকারের জন্য, সংবিধান রক্ষার জন্য, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষের একতার জন্য
শিক্ষা, স্বাস্থ্য, কাজ, এই যে দাবি, এই দাবিতে যে লড়াই, এই লড়াই আমাদের কিন্তু জারি রাখতে হবে। বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন দ্বারা ভোট ছুটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা শহরে রাজ্যভিত্তিক এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির ত্রিপুরা রাজ্য ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য ইনচার্জ খ্রিস্টপার তিলক, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায় এবং বিধায়ক বিরজিৎ সিনহা সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলার প্রেস ক্লাবে গিয়ে জমায়েত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সারা দেশে একই আওয়াজ ভারতীয় জনতা পার্টি, যারা দিল্লিতে ক্ষমতাসীন, আজ ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে। সারা দেশে একই আওয়াজ, ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন, আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে। এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাঠি, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তোতা পাখির মতো যা বলা হচ্ছে, নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা বিহারে চলছে, পশ্চিমবঙ্গ, আসাম এবং আমাদের রাজ্য, এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা, এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার। রাবার চাষীদের নিয়ে চিন্তিত সারা ভারত কৃষক সভা। তাই সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে শনিবার রাবার বোর্ডে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন 5 সদস্যের এক প্রতিনিধি দল রাবার বোর্ড অফিসে যায় এবং কমিশনারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনে উপস্থিত সারা ভারত কৃষক সভার নেতৃত্ব পবিত্র কর জানায়, বর্তমানে রাবারের যে ডিজিজ দেখা দিয়েছে তাতে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং দক্ষিণ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাতা ঝরে যাচ্ছে, এর ফলে এই গাছটি থেকে আর কষ আসে না। এই বিষয়টি আমরা রাবার বোর্ডকে আগেও জানিয়েছি এবং আজও জানিয়েছি। এখন তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি জানান। এই যে রাবারের যে একটা ডিজিজ দেখা দিয়েছে, তাতে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং দক্ষিণ জেলাতেও এরকম এটা এফেক্ট হয়েছে। গাছের পাতা ঝরে যাচ্ছে এবং তাতে এই গাছ থেকে আর কষ আসে না। এই বিষয়টা রাবার বোর্ড আমরা এর আগেও জানিয়েছিলাম। এখন তারা ব্যাপারটা একটা সিরিয়াসলি টেক আপ করেছে। 2টা ড্রোন আসতেছে, হয়তো সময় লাগবে 2-3 দিন। একটা কনভার্টার থেকে আইব তামিলনাড়ু, ফলে এই বিষয়টা নিয়েই তারা খুব সদর্থক ভূমিকা নিতেছে রাবার বোর্ড। আমরা ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি, সারা ভারত কৃষক সভা, আমরা এই ব্যাপারটা আমরাও পাবলিকলি যাতে নিয়ে যায় তার ব্যবস্থা গ্রহণ করে তার জন্য। বাঙালিদের বাংলাদেশে অপবাদ দিয়ে নির্যাতন এবং সংবিধান স্বীকৃত বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে শনিবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ সভার আয়োজন করে আমরা বাঙালি দল। এদিন দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করেই দলের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা মিছিলে সামিল হন। এরপর মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ সভায় গিয়ে মিলিত হয়। সভায় দলের রাজ্য সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিচয়ে, বাংলা ভাষার পরিচয়ে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা বাংলাদেশি। অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। গত কয়েক মাসে যে চিত্র সারা ভারত জুড়ে আমরা দেখতে পাচ্ছি তা অত্যন্ত ভয়াবহ বলে তিনি বলেন। দীর্ঘদিন ধরে
গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে সর্বত্র বাঙালি পরিচয়, বাংলা ভাষা পরিচয় আমাদেরকে বলা হচ্ছে আমরা বিদেশি বাঙালিদেরকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে আমাদের বড় অত্যাচার করা হয়। এই গত কমাসের যে চিত্র সারা ভারত জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলার অঞ্চল থেকে ভারতের ভূমিপত্র স্বাধীনতার উপকার বাঙালি, এই দেশের নাগরিক, কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে গেছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। পুলিশ লেলিয়ে দিয়ে তাদের কাগজপত্র, বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং এইখানেই শেষ নয়, তাদেরকে গায়ের জুড়ে পুলিশ, মিলিটারি, বিএসএফ দিয়ে তাদেরকে কলকাতায় এনে, বাংলায় এনে গায়ের জুড়ে পুশব্যাক করা হচ্ছে। এই যে অন্যায় অবিচার আজকে দীর্ঘদিন ধরে চলছে, আমাদের অপরাধটা কি? শুধু এইখানেই শেষ নয়, বাংলা ভাষা ভারতের জাতীয় সঙ্গীতের ভাষা, বাংলা। ধর্মনগরে অভিযান, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাজেয়াপ্ত মহকুমার প্রশাসনের। বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। গত কয়েকদিন ধরে ধর্মনগর মহকুমার রাজবাড়ী, পদ্মপুর এবং যুবরাজনগর ব্লকের হাফলং বাজারে মহকুমার প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে বিপুল পরিমাণ মেয়াদে উত্তীর্ণ খাদ্য সামগ্রী, প্রসাধনী পণ্য এবং সরকার নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন জানায়, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম ধরা পড়লে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মহকুমা শাসক সজল দেবনাথ জানান, বাজারে সুস্থ বাণিজ্য পরিবেশ বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। শনিবার বাজেয়াপ্ত সমস্ত পণ্য মহকুমা অফিস প্রাঙ্গণে ধ্বংস করা হয়। সতর্ক করতে চাই, তাদের কাছে জানান দিতে চাই, এইটা একটা গ্লাস দেখে আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান্ড আইটেম আমরা যখন বাড়িতে অনুষ্ঠান করি, দয়া করে এই জিনিসগুলো আনবো না। তার অল্টারনেটিভ যেটা ডিসপোজ করা যায়, পেপার কাপ, ওইগুলি, এগুলি হচ্ছে সুন্দর জিনিস না, এগুলি হচ্ছে বাজে জিনিস। যারা এখন জানেন তারা এগুলি ব্যবহার করেন না। আর পেপার কাপটা আপনার স্টাইলও মেনটেন হয় এবং এটা হচ্ছে পরিবেশ বান্ধব, এটা হচ্ছে ডিসপোজ হয় না। এগুলি ব্যান্ড যেখানে আমরা পাই, এগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মানে শুধু ক্যারি ব্যাগ নয়। সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে এই ধরনের পেপার কাপ, দেন ছোটো প্লেট, থার্মোকলের প্লেট, ওই সব জিনিসগুলি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে। যেমন কাটলেরি, ছোটো ছোটো প্লাস্টিকের চামচ, ওইগুলি যা পাই আমরা তুলে আনি। আর এগুলি আমরা এখন ড্যামেজ করছি যাতে আরেকবার কেউ ব্যবহার না করতে পারে, কেটে দেওয়া হচ্ছে। নেক্সট এই যে আইটেমগুলি আমরা মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করবে, মিউনিসিপ্যালিটি থেকে আমরা বিক্রি করে দিই, এগুলিকে আবার রিজলভ করে। প্লাস্টিকের এই যেমন ডাস্টবিন, সিপেট আছে অর্গানাইজেশন, আমাদের থেকে ওরা কিনে নিয়ে গিয়ে প্লাস্টিকের ডাস্টবিন ওইসব তৈরি। আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। ফের পণের বলি হলো এক নববধূ। বিয়েতে মেয়ের জামাইকে আংটি না দেওয়ায় করুণ পরিণতি ঘটলো ওই নববধূর। সামনে থাকা সত্ত্বেও শেষবারের মতো স্ত্রীর মুখে জল দিল না স্বামী। বিয়ের 1 বছর পরই তরুণী বধূর মৃত্যু হয়। শনিবার জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃতার বাবার অভিযোগ, তার মেয়েকে আগুন লাগিয়ে হত্যা করেছে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। লোক দেখানোর জন্য স্বামী নিজেও নাকি আহত হন। মৃতার নাম পূজা দেবনাথ, স্বামী রাকেশ দেবনাথ। পূজার শ্বশুরবাড়ি বিলোনিয়া ডিমাতলি বৈদ্যের খিল এলাকায়।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বিলোনিয়া ডিমাতুলি বৈদ্যেরখিল এলাকায়। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতার বাবা। 11টা ফোন করছে পার্শ্ববর্তীর আরেকজনের বাড়ির কাছে, তো কয় আপনার মেয়ের আগুন লাগছে, আপনি আপনার মিসেসের লই আসেন জামারি বাড়ি। তো আমি তখন ঘুমাই রয়েছি, যাক তারপরে এবারে মিসেসের লই তারা বাড়ির কাছে গেছি, জামারি বাড়ির কাছে গেছি। এরপর ফোন করে আমরা হসপিটালে নিয়ে আসি, কোনানে রাধানগর যাইয়া দেখি মেয়ের রেফার দিয়ে দিছে, পুরা শরীর পা থেকে মাথা অবধি পুরা সাদা। দেখিয়া তো আমি অবাক, মানে আমার চলার মতো হাঁড়ুর ভিতরে আর ক্ষমতা নাই। আপনারা গিয়া কোন হাসপাতালে পাইছেন? রাধানগর। আচ্ছা, তো এই রেফার কোন জায়গায় বিলোনিয়া। তো আমি কই যে রাত্রে তো বাইর হয়েছি, আমি টমটম চালাই, এটা নিয়ে তো আর বাইরেন সম্ভব না। গেছি গিয়া বাড়ির যাইয়া আমার শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শালারে লইয়া ফোন দিছি, আর কয় রেফার দিছে শান্তিবাজার জনে রবনা দিছি, কয় জিবি তাইয়া এই ভোর রাত্রে ঢুকাইছে তারা শ্বশুর শাশুড়ি। আমি কত আধা ঘন্টা 1 ঘন্টা পরে আই, মেয়ের এখানে দেখি ব্যান্ডেজ অবস্থা। আপনার মেয়ের সঙ্গে কথা বলছি যে কীভাবে লাগছে বা আগুনটা? হ্যাঁ, এই 2 দিন পরে আমি মেয়ের বাক্য নিয়েছি, পাইছি, এই আমার কাছে আসছে। কী কইছে আপনার মেয়ে? আমার মেয়ে এই শ্বশুরবাড়ির তারাই এই লাগাইছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি কে লাগাইছে? শ্বশুরবাড়ির তারা লাগাইছে, যেমন শ্বশুরও আসিল, শাশুড়িও আসিল, এই জামাইও আসিল, বাড়ির সবাই আসিল। আগুন লাগানোর পরে 1 ঘন্টা ধরে বাড়ির এই সাইডে পড়িয়া রয়েছে, নাই বলে হসপিটালে লই যাই মেয়েরা। ফটিকরা শ্রীপুর এলাকায় রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে যান চলাচল করা বর্তমানে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই অতি সত্বর রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছেন যান চালক থেকে শুরু করে স্থানীয়রা। ফটিকরায় থানাধীন শ্রীপুর এলাকায় NH 208 নং বিকল্প জাতীয় সড়কের রাস্তার কিছু অংশ বেহাল দশায় পরিণত হয়েছে বর্তমানে। তাতে করে সমস্যায় পড়েছে বিভিন্ন যান চালক থেকে শুরু করে পথচারীরা। রাস্তার এই বেহাল দশা নিয়ে শনিবার স্থানীয়রা এবং যান চালকরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন। জানা গেছে 2023 সালে হরিয়ানার জিত কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি রাস্তার কাজ সম্পন্ন করে। এই রাস্তাটির কাজ নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠে। কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এদিন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে এক গাড়ি চালক জানান, রাস্তার কাজ এতটাই খারাপ হয়েছে যে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা শুক্রবার রাত 10টা থেকে এখানে বসে রয়েছি। রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে রাস্তা দিয়ে ছোট গাড়িও চলাচল করতে পারে না বলে তিনি জানান। ডেইলি করে আমরা রেপ সমস্যা, গাড়ি এত বাজে রাস্তা কাজ করছে, এরপরে কোম্পানি যাওয়ার পরে কোনো রেসপন্স নাই। 2 কিলোমিটার জায়গার মধ্যে আপনি দেখুন কোনো দোকান নাই, কোনো কিছু নাই। রাত্রে 10টা থেকে আমরা বইয়া রয়েছি, আপনি পুরো লাইন দেখতে পারা কতটুকু গাড়ি, এদিকে দেখুন এইদিকে দেখুন সব দিকে গাড়ি আটকিয়া বইয়া রয়েছে, কিন্তু কেউ কোনো রেসপন্স দেয় না। একটা জিসিবি তারা পাঠাইয়া দিতে, জিসিবি ওটা পৌঁছায় না, তা গাড়িটাকে ইয়ে করতে পারবো না। একটা ছোটো গাড়ি তো প্যাসেঞ্জার গাড়ি যাইতে পারে না, অ্যাম্বুলেন্স যাইতে পারে না, কোনো কিছু যাইতে পারেন না। সব কিছু গাড়ি তারা এরকম করিয়া দেয়, কোম্পানি কোনো আমরা রেসপন্স দেয় না। আর ডেইলি করে আমরা কষ্ট, এখন ড্রাইভার ইয়া কৌছেন আমরা ডেইলি এরকম কষ্ট করতে লাগে, কীরকম আমরা চলবো কৌছেন। রাত্রে 10টা থেকে আমরা বইয়া রয়েছি, আমার তো জল খাইছে না, গাড়ির মধ্যে জল ফোন তো শেষ হয়ে গেছে। কিতা হয়েছে বুঝছেন, আমরা এখানেও গাড়ি আছে 10-15টা গাড়ি আছে, আর তো ছোটো গাড়ি যেটা তো কোনো শেষ নেই। আবার টুকটুক পর্যন্ত যাইতে পারেন না, ছোটো টুকটুক অ্যাম্বুলেন্স এটা কোনো কিছু যাইতে পারেন না। 10-15টা গাড়ি আটকিয়া পইয়া রয়েছে। কালকে রাত্রে 10টা সাড়ে 10টার দিকে, মানে ওখান পর্যন্ত আপনি দেখতে পারেন তো গাতার মধ্যে গাড়ি ঢুকিয়া রয়েছে 2টা গাড়ি। এরপরে গাড়ি তো আর তো আগে পিছিয়ে তো গাড়ি ওখান পর্যন্ত গাড়ি লাইন আছে, কমসে কম নইলে তো আর 10-15টা গাড়ি আছে লাইন। এরপর তো প্রচুর মানুষ তো খবর পাই তো গাড়ি আর এদিকে আরও না, গাড়ি বহুত দূরে দূরে গাড়ি রাখছে। কারণ এখানে দোকানপাট কিছু নেই, মানুষ কিতা করতো, এই জায়গার মধ্যে কোনো কিছু নাই, মানুষ কষ্ট করতো। এর লাগে মানুষ এদিকে ফোন টোন করিয়া আমারে ফোন করছে, আমার বন্ধু 2জনে, আমি বলছি তোমরা আইও না, এদিকে তাকো রাস্তা খুললে আমি তোমরা কইমো।
বহির্রাজ্যের জিত কনস্ট্রাকশনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ ব্যক্ত করেন। অতি শীঘ্রই রাস্তা সংস্কারের ক্ষেত্রে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবে হুঁশিয়ারি দেয় তারা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। গার্হস্থ্য হিংসার ভয়ানক দিক যা প্রত্যক্ষ করলে গা শিহরিত হয়ে উঠবে। অভিযোগ এবার স্বামীর ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক সন্তানের মা। চাঞ্চল্যকর এই ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট এলাকায়। স্বামীর দায়ের কোপে সংকটাপন্ন স্ত্রী, এমনটাই অভিযোগ। নূরজাহান বেগম 24 বছর। জানা যায় নূরজাহানের সাথে তার স্বামী জাকির হোসেনের পারিবারিক ঝামেলা হয়। প্রতিদিনের মতো একই রকম ভাবে ঝামেলা হয় বলে জানা গেছে। এই ঝামেলাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয় এবং স্ত্রীকে দা দিয়ে গলায় আঘাত করে বলে জানা গেছে। এতে সংশ্লিষ্ট মহিলা সাথে সাথেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত মহিলাকে পরিবারের অন্যান্য লোকজন তড়িঘড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় জিবিপি হাসপাতালে রেফার করে দেয়। এই ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক জানান যে গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায় এই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবিতে রেফার করে দেওয়া হয়। পার্টি নিয়ে আসে, তাদের হিস্ট্রি ছিল যে অ্যাসল্ট হয়েছে বাড়িতে, তো তার জন্য নিয়ে আসেন। কিন্তু ইমার্জেন্সি কন্ডিশন আমি যখন দেখি পেশেন্টের শকে ছিল, পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, কাট ইঞ্জুরি ছিল, তো তার জন্য আমি রেফার করি। নাম কি পেশেন্টের নাম নূরজাহান বেগম, এজ অ্যারাউন্ড 24 বছর। হাজব্যান্ডের নাম জাকির হোসেন, বাড়ি চাকমাঘাট। ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ছুটে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।